মধ্যে জাতীয় পার্টি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্ন দাঁড়িয়েছে। আবার জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করতে যাচ্ছে, এটা আরেকটা প্রশ্ন দাঁড়িয়েছে। আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করছেন। যে আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করেছি বা তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করেছি এবং আমাদেরকে বিভিন্ন সময় গত 5 আগস্টের পর থেকে অদ্যাবধি আওয়ামী লীগের দোসর হিসেবে নিজেদেরকে একটা পরিচয় করানোর জন্য বা জাতীয় পার্টিকে পরিচয় করানোর জন্য যে প্রচেষ্টা, এটা আমরা গত 1 বছরে দেখে এসেছি। যেটার সর্বোচ্চ একটি অবস্থান আমরা দেখতে পেলাম গতদিন গণ অধিকার পরিষদ থেকে। তো এটা কেন? আমরা খুবই আশ্চর্যজনক ভাবে দেখছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে কিভাবে সহায়তা করেছে। হ্যাঁ, নির্বাচনে এর আগেও আমি আপনার বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ করা একটি দলের সাংবিধানিক অধিকার, যে কোনো দলই এটা করতে পারে। আমাদের সাথে কিন্তু বিএনপি বিভিন্ন সময় স্থানীয় পর্যায়ে নির্বাচনে গিয়েছে, জাতীয় নির্বাচনে গিয়েছে, কিন্তু আপনার কি মনে আছে যে শামীম হায়দার পাটোয়ারি, তারপরে মুজিবুল হক চূর্ণ, ওনারা 24 নির্বাচনের আগে ওনাদের প্রচার পত্রে কি লিখেছিলেন? সেখানে লেখা ছিল যে জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। তো সেই হিসেবে আপনাদেরকে আওয়ামী লীগ থেকে আলাদা করার কোনো উপায় আছে কিনা? রাইট, আপনি সেই প্রসঙ্গে আসেন। দেখেন, এই প্রসঙ্গটা যখনই আলোচনায় এসছে তখন আমার চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের জিনিসটাকে খুব মাইনরিটি স্টুডেন্টাইজ করেছেন এবং যে সকল ক্যান্ডিডেটরা ইন পার্টিকুলার এই সমর্থনটাকে হাইলাইট করে নিজেদেরকে প্রচার প্রচারণায় কাজে লাগিয়েছিলেন, তাদেরকে কিন্তু উনি পানিশড করেছেন, তাদেরকে এই এলাই থেকে সরিয়ে দিয়েছেন। যে জাতীয় পার্টির মূল স্ট্যান্ডে যদি থাকতে হয় তাহলে তাকে জাতীয় পার্টির স্ট্যান্ডে থাকতে হবে, ইটস নট দি প্যারালাল অ্যাফিলিয়েশন। এইটা সম্ভব নয়, এটা তাদেরকে বোঝানো হয়েছে। তারা যখন রেকটিফাই হন নাই এবং একই ধরনের কাজে পুনরাবৃত্তি করতে চেয়েছেন, তখনই কিন্তু এই যারা এর সঙ্গে জড়িত ছিলেন, যাই কানিস ইসলাম মাহমুদ সাহেব ছিলেন, আমাদের চুন্নু ভাই ছিলেন, কাজী ফিরোজ রশিদ সাহেব ছিলেন, তাদেরকে কিন্তু চেয়ারম্যান সাহেব তার দল থেকে সরিয়ে রেখেছেন। তার নিজস্ব স্ট্যান্ড যেটা, উনি তো বিরোধী দলে ছিলেন এবং বেসিক্যালি পার্লামেন্টে উনি বিরোধী দলের অ্যাক্টিভ রোল প্লে করেছেন। হি ইজ দি ফার্স্ট ম্যান যিনি পার্লামেন্টে এই বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কিত বক্তব্য দিয়ে এই তার সাথে সমর্থনটাকে ব্যক্ত করেন। সো এই জিনিসগুলো কিন্তু স্ট্যান্ড করে যে জাতীয় পার্টি বেসিক্যালি তার অ্যাক্টিভ বিরোধী দলের ভূমিকাতেই কিন্তু কার্যকারী ছিল 24 সংসদে। এবং শুধু এখানে না, যে সকল ক্রিটিক্যাল ক্লজে আওয়ামী লীগকে কোশ্চেনের মধ্যে ফেলা যেত, লাইক আপনি পাওয়ার সেক্টর বলতে পারেন, ব্যাংকিং সেক্টর বলতে পারেন, ইকোনমিক সেক্টর বলতে পারেন, প্রত্যেকটা জায়গাতে আমার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্লামেন্টে অত্যন্ত ভোকাল ভাবে ইস্যুস গুলোকে সামনে নিয়ে এসেছেন, যেটা একটা অ্যাক্টিভ পার্টিসিপেটরি পার্লামেন্টারি দলের কাজ। দ্যাট ইজ বিং ডান। এখন আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমাদের কিছু প্রার্থী কিছু সামরিক সুযোগ সুবিধার জন্য আওয়ামী লীগের অ্যাফিলিয়েশনে তারা যখন নির্বাচন করেছে এবং তারা সেই সুযোগ সুবিধাও নিয়েছে, যখন এটা চেয়ারম্যান আইডেন্টিফাই করতে পেরেছেন তখনই তাদেরকে আলাদা করে দিয়েছে। আচ্ছা, এখন বর্তমান পরিপ্রেক্ষিতে হঠাৎ করে জাতীয় পার্টি কেন আপনার এই এরকম প্রাসঙ্গিক একটি ভূমিকায় অবতীর্ণ হল? আপনি দেখেন, বাংলাদেশে যদি 3টি রাজনৈতিক দলকে আপনি কনসিডার করেন যারা দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত ছিল, তার মধ্যে জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টি যে 9 বছর ক্ষমতায় পর্যবেসিত ছিল, ওই সময়টাতে অনেক রিফর্মই তারা করেছে, যে রিফর্মটার সুফল এখনো দেশের মানুষ ভোগ করছে। জাতীয় পার্টির আইডিওলজিতেই আছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এখানে আপনি দেখেন, আমাদের জাতীয় পার্টি থেকে আমরা যেটা করা হয়েছে, 17টা মহকুমাকে ভেঙে ডিস্ট্রিক্ট পর্যায়ে চলে যাওয়া হয়েছে, কোর্টগুলোকে ভেঙে ফেলানো হয়েছে, লোকাল গভর্নমেন্টটাকে এম্পাওয়ার করা হয়েছে। The most effective local government system, উপজেলা সিস্টেম, that is incorporated in জাতীয় পার্টির সময়। সো এই কাজগুলো ইন্ডিকেশন করে যে জাতীয় পার্টি আসলে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারে বিশ্বাস করে। সো এখনো যেটা সুফল দেশের মানুষ ভোগ করছে। সো প্রাসঙ্গিক ক্রমে যখন একটি দেশে একটি দল দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত থাকে, তখন স্বাভাবিকভাবেই তাদের কিছু বেসিক ভালো রিফর্ম ওই দেশের মানুষ স্বাভাবিকভাবে ভোগ করতে থাকে। তো এখনো কিন্তু মানুষের একটা অংশ, বড় একটি অংশ আছে যারা জাতীয় পার্টির বেনিফিশিয়ারি, তারা জাতীয় পার্টির সমর্থক এবং দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির রাজনীতিকে চ্যারিশ করতে চায়। এটা এমিনেন্ট বাস্তবতা। সো হঠাৎ করে এই মুহূর্তে যখন ইলেকশনের সময় এসেছে,
বিএনপি একটা স্টাবলিশড বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। সো বিএনপি কে এনকাউন্টার করার মতো বা বিএনপি প্যারালালি পুরো দেশে তাদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে পলিটিক্সে অংশগ্রহণ করার মতো অন্য কার সাংগঠনিক সক্ষমতা আছে? এই সাংগঠনিক সক্ষমতাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা একমাত্র এই মুহূর্তে জাতীয় পার্টি আছে। জামাতের যদি বলেন, হ্যাঁ জামাতের সাংগঠনিক সক্ষমতা আছে, কিন্তু জামাতের নিজেদের সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। নিজেদের রিফর্ম কাজে ওনারা আসলে কি করবেন যদি তাদেরকে সেই সুযোগটা দেয়া হয় বা তারা পান, সেখানে কতটুকু অ্যাক্টিভ রোলে থাকবেন সেটা কিন্তু সাবজেক্ট টু কনফার্মেশন। কিন্তু জাতীয় পার্টির কিছু জিনিস ইট ইজ পরীক্ষিত। এবং আমাদের পুরো বাংলাদেশের মধ্যে 300টি আসনে আপনি জানেন যে আমাদের কিছু রিজার্ভ এরিয়া আছে, যে সকল জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই আমাদের কিছু ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংকটা একটা ন্যাশনাল পলিটিক্সের জন্য সিরিয়াস লেভেল ফ্যাক্টর নাও। এবং যেই ইস্যুটা আমরা রিসেন্টলি ডিসকাশনে এসেছি যে পিআর রিলেটেড ইস্যুস, প্রপোর্শনালিটি, রেসপেক্টেশন, সো এই জায়গাতেও কিন্তু এই প্রথম ভূমিকাটা জাতীয় পার্টি, এই প্রপোজালটাও এসেছিল কিন্তু জাতীয় পার্টি থেকে। সো এখন দেখেন যখন এই নির্বাচনের সময় আসছে, একমাত্র সাংগঠনিক দল যারা সারা বাংলাদেশে সাংগঠনিকভাবে ভূমিকা রাখতে পারে, যাদের একটা ক্যাবিনেট ফর্ম করার মতো ক্যাপাসিটি রয়েছে, দ্যাট ইজ দি অনলি জাতীয় পার্টি রাইট নাও। এখন জামাত প্রাসঙ্গিক ক্রমেই তাদের কিন্তু সরকারে যাওয়ার থেকে তাদের ইন্টেনশন ছিল টু রিমেইন ইন দি পার্লামেন্ট অ্যাজ অপোজিশন। তারাও জানেন যে ওনারা এককভাবে কিন্তু সরকার গঠন করতে পারছেন না কম্পিটিটিং উইথ বিএনপি, কিন্তু তাদেরকে যখন অপোজিশনে কনসিডার করা হচ্ছে ওই জায়গাটাতে কিন্তু মেজর ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে জাতীয় পার্টি। সো যত সময় যাচ্ছে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, তত জাতীয় পার্টি একটি ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। এই ভোট ব্যাংক এবং জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান সকল রাজনৈতিক দলের জন্য একটি চিন্তার কারণ আনডাউটেড। যেটা হচ্ছে যে বিং অ্যানাদার পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, যেটা ইলেকশন কমিশনে স্পেসিফিক্যালি তারা নমিনেটেড, রেজিস্টার্ড এবং তারা দীর্ঘদিন ধরে পার্লামেন্টারি ফরমেশনে পার্লামেন্টে অংশগ্রহণ করে আসছে। আপনি অন অফ এ সার্টেন এই পার্টিটাকে ইলেকশন থেকে বাইরে রাখার জন্য, আপনি যখন বুঝতে পারছেন যে ইলেকশনে ভোটের ক্যালকুলেশনে তারা একটি ফ্যাক্টর, তখন আপনি তাদেরকে একটা তকমা দিয়ে টোটাল রাজনৈতিক ম্যানিফেস্টো থেকে বাইরে রাখা, এইটা মনে হয় গণতান্ত্রিক যাত্রার অংশ হতে পারেন। হ্যাঁ, আপনি ব্যান্ড করতে পারবেন, সাময়িকভাবে ব্যান্ড করবেন, কিন্তু ঠিকই দেখেন জামাত কিন্তু এক সময় ব্যান্ড হয়েছিল এন্ড দে হ্যাভ ফলেন ব্যাক। এবং জামাত যখন ব্যান্ড হয়েছিল, নান আদার দেন আমার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ইজ স্ট্রংলি প্রোটেস্ট করেছেন যে কোথাও কোন রাজনৈতিক দল, ইভেন দি জামাত হতে পারে, কোন রাজনৈতিক দলকে ব্যান করে গণতান্ত্রিক চর্চায় সুফলতা আনা সম্ভব না, উনি স্ট্রংলি বলেছেন। এখনো উনি কন্ডেম করছেন প্রত্যেকটা জায়গাতে। আপনি ব্যান করে গণতান্ত্রিক চর্চাটাকে কখনোই ফলপ্রসূ করতে পারেন না। আমরা যদি এই কথাটাই বলে থাকি যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে জনগণকে ডিসাইড করতে দেন ইলেকশনে এসে আমাদেরকে ডিফাইন করার জন্য। এখন আপনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের ভোট আমাদের জন্য আসবে, ইফ ইট ইজ কামস, এটা দে ক্যান অলওয়েজ ডু দ্যাট থিং। এখন এটা আমার জন্যও আসতে পারে, জাতীয় পার্টির জন্য আসতে পারে, এটা অন্য কোনো রাজনৈতিক দল যে সেই ফায়দাটা কাউকে দিবে না নিজেদের স্বার্থে, সেটাও কিন্তু আমরা আলোচনার বাইরে রাখতে পারছি না। এটা সময়ের সাথে সাথে কিন্তু আপনি জিনিসটাকে বুঝতে পারবেন। যত সময় যাবে ইলেকশনের দিকে যত রোল করতে থাকবে, দ্যাট ইজ দি ফ্যাক্টর দ্যাট ইজ কামিং আপ। এটা সময়ের সাথে সাথে আপনার সামনে চলে আসবে। আরেকটি বিষয় যে সেদিন আপনাদেরকে এতটা মানে আপনাদের জন্য নূরের উপর এত অত্যাচার হয়েছে, এবং অনেকেই বলে যে আপনাদের নির্দেশে বা সেনাবাহিনী আপনাদের ইশারায় এরকম করেছে, সেই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা কি থাকবে? যদিও বলেছে যে আপনাদেরকে আমরা নট দি পলিটিক্যাল পার্টি, আমরা নট দি গভর্নমেন্ট উইং, নর এনি এক্সিকিউটিভ বডি, রাদার আর্মিকে কন্ট্রোল করার কোন ধরনের মেকানিজম আমাদের কাছে নেই। আর্মি যে মবের এগেনস্টে তাদের একটা স্ট্যান্ড নিয়েছে, ইরেসপেক্টিভ অফ এনিওয়ান, তারা কিন্তু সেই স্ট্যান্ডটা নিয়েছে। পুলিশ কিন্তু মবের এগেনস্টে স্ট্যান্ড নিয়েছে, ইরেসপেক্টিভ অফ এনিওয়ান। আমরা কিন্তু বা আমার দলের লোক কিন্তু গণ অধিকার পরিষদের অফিস ভাঙতে যায়নি। তো নূরকে আমরা মব করতে দেখি না, আমরা তো দেখলাম যে নূরকে বড়। আমি শেষ করি নাই আপু, আমি শেষ করি নাই। আপনি ওই পুরো ভিডিও পুরো পার্টটা দেখলে দেখবেন যে এই মুহূর্তে নূর সাহেবের উপরে এই অ্যাসল্টটা হয়েছে, তার আগ মুহূর্তে ওখান থেকে আর্মি এবং পুলিশের উপরে বেধড়ক ভাবে ইনচার্জ করা হয়েছে। সো ওই জায়গাটা কিন্তু আমাদের না।
দ্যাট ইজ নট আওয়ার লোকেশন, তার পার্টি অফিসের সামনে। এবং আর্মি এতটাও বোকা বা পুলিশ এতটাও বোকা হয়ে যায় না, আনটিল অ্যান্ড আনলেস তাদের উপরে নিজেদের উপরে অ্যাগ্রেশনটা না এসছে তারা কিন্তু রিয়াক্ট করে নাই। সো ওই জিনিসটাও কিন্তু আমাদেরকে এনডেপথে দেখতে হবে। আমরা এই এক হ্যাঁ, বছরের মধ্যে উনি ভিক্টিমাইজ হয়েছেন, এখন আর্মিকে রিয়েক্ট করতে দেখলাম, এখানে একটা সন্দেহ জাগে আর কি। আর তাছাড়া আমার 3জন লোক, আমার চ্যানেল থেকে 3জন লোক সেখানে মানে পুরো দিনে ছিল একদম, মানে ওরা যখন থেকে অনুষ্ঠান শুরু করে এবং মাইর খাওয়ার পর শেষ পর্যন্ত আমার 3জন লোক সেখানে ছিল। ওকে, সো আপনি ইজ ইট দি ফার্স্ট টাইম যে আমাদের উপরে আমাদের অফিস ভাঙা বা আমার নেতা কর্মীর উপরে অ্যাসল্ট করা বা এই ভ্যান্ডালিজম, আমাদের অফিস পুড়িয়ে দেওয়া, ইজ ইট দি ফার্স্ট টাইম? আপনি নিজেই জানেন যে গত 5 আগস্টের পর থেকে নাম্বার অফ টাইমস এই অফিসের উপরে অ্যাটাক করেছে, নাম্বার অফ টাইমস। একবার এনসিপি করেছে, তাদের ফলো আপ করেছে, একবার গণ অধিকার পরিষদ করেছে, একবার অন্য ব্যানারে এসছে, নাম্বার অফ টাইম ইট ইজ কামিং আপ। কেন আসছে বারবার? Why it is coming up? এখন আমার তো নিজেদের একটা নিজের স্ট্যান্ড, আমার নিজের সিকিউরিটি ইজ এ ফ্যাক্টর। এখন ওই জায়গাটাতে আমরা কিন্তু নিজেরা রিঅ্যাক্টিভ কোথাও কিছু করে নাই। এখন আপনার ঘর বারবার একজন ভেঙে দিতে আসছে, পুড়িয়ে দিতে আসছে, রাজনৈতিক অফিস ভ্যান্ডালাইজ করতে আসছে। সো ডেফিনেটলি আপনার বাসার জন্য যদি এটা ক্রাইসিস হয়, আপনি ডেফিনেটলি ল এনফোর্সিং এজেন্সি সহায়তা চাইবেন। কিন্তু ল এনফোর্সিং এজেন্সি কিভাবে রিঅ্যাক্ট করবে এটা অ্যাবসলিউটলি তার বিবেচনা, কোন পরিস্থিতিতে তারা রিঅ্যাক্ট করবে সেটা তাদের বিবেচনা। আপনি যেটা বলছেন সেটা তো এরকম কোনো কিছু আমরা দেখি নেই, শুনিও নেই, তারপরেও আমরা শুধু দেখেছি যে নূরকে মারছে। তো আপনারা যেটা দাবি করছেন সেই ব্যাপারে আসলে কতটুকু আছে, তদন্ত হলে হয়তো বা বের হয়ে আসবে যে মানে এখন নূর সাহেবকে যেভাবে এই ব্রুটালিটি শিকার হইতে হয়েছে, আপনাকে মনে হয় যে ওই আর্মির সৈনিকটাকে কমান্ড করে জাতীয় পার্টির লোক? বিষয়টা এরকম? তাহলে তো ভাই এটা একদমই একটা রং কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। জাতীয় পার্টি ইজ এ পলিটিক্যাল পার্টি, তাদের কোনো চেইনেই আর্মিকে কন্ট্রোল করার কোনো সক্ষমতা নেই, পুলিশকে কন্ট্রোল করার কোনো সক্ষমতা নেই। হি ইজ লাইক দি আদার পার্টিস। এখন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিয়াক্ট করেছেন বা নূরকে আহত করেছেন সেটা সেই প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করতে হবে। অলরেডি দে আর বিং আস্কড। এবং সেটা যদি আমাদের অফিসের সামনে হতো, উই উড হ্যাভ বিন থিংকিং সামওয়ে, আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারতাম, কিন্তু সেটা আমাদের ওখানে হয়নি। এখন এই জিনিসটাকে আমরা এত বৃহৎ আকারে, আজকে যেমন আপনি চিন্তা করেন পল্টনে কিন্তু আপনাদের এখানে হয়নি, বাট আপনারা বলছেন যে আপনাদেরকে মারতে গেছে, আপনাদেরকে জ্বালিয়ে দিতে গেছে, আপনাদের এখানে হয়নি। নূর ছিল নূরের অফিসের এখানে বা আশেপাশে, আপনাদের অফিসের সামনে হয়নি। তাহলে সেখানে আপনাদের উপর কিভাবে মব করলো? ওনারা তো আমাদের ওখানে মিছিল করে এসেছেন, পরে মিছিল থেকে আমাদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে, আমাদের ওখানে ওনারা মশাল মিছিল নিয়ে এসেছেন, মশাল মিছিল নিয়ে এসে ভ্যান্ডালিজম। আপনি আর্মির স্টেটমেন্টটা দেখেছেন, আপনি পুলিশের স্টেটমেন্টটা দেখেছেন, দ্যাট ইজ ভেরি ক্লিয়ারলি সেড কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা রিয়াক্ট করেছে। এইটার জন্য আপনি কোনোভাবেই জাতীয় পার্টি ইটসেলফ, একটা দলের প্রতিষ্ঠানটাকে কোনোভাবেই আমরা ডিরেক্টলি ব্লেম হতে পারি না। এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে আসলে দেশের রাষ্ট্রতন্ত্র সঠিকভাবে চলছে বলে আমার মনে হয় না। এবং শুধু আমাদের এখানে না, আপনি অন্য সারা দেশের পার্টটাতে যদি দেখেন কোথায় কোথায় মব কন্ট্রোল হচ্ছে, ইন এভরি কর্নার। 3-4 ইউনিভার্সিটিতে একসঙ্গে মব চলছে, পল্টনে চলছে, প্রতিদিন কোনো না কোনো ইস্যুতে কাম আপ করছে। আপনাদের অফিসে তো কন্ট্রোল হয়েছে, ভালোভাবে কন্ট্রোল হয়েছে। আমাদের অফিস 3 বার পুড়িয়ে দেওয়ার পরে কন্ট্রোল হয়েছে আপু। ওই দিন হয়তো আমার অফিসে কেউ যেতে পারেন নাই, কিন্তু আমার অফিস 3 বার পুড়িয়ে দিয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না, দ্যাট ইজ ফ্যাক্ট। এবং আমরা এটার পরে পুলিশকে মামলা দিয়ে গেছি, আমাদের মামলা নেওয়া হয় নাই। আমাদের 51 জন নেতা কর্মীকে ব্রুটালি আহত করা হয়েছে, তাদের ব্যাপারে আমরা যখন মামলা দিতে গেছি মামলা নেওয়া হয় নাই। আমাদের অফিসটা যখন পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা কনস্ট্যান্টলি কয়েকবার আমরা হেল্প চেয়েছি, তখন কোনো হেল্প করা আমাদের হয় নাই। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে এটা একটা সেন্ট্রাল মবের আকারে দাঁড়িয়ে যাচ্ছে, অনলি দেন আর্মি অ্যান্ড পুলিশ হ্যাজ বিন রিঅ্যাক্টেড। এটা একটা জেনারেল মব কন্ট্রোল করার পার্ট। ইটস নট যে জাতীয় পার্টিকে প্রোটেক্ট করে আসলে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন যে হোয়াট দে আর গোইং টু গেট, তারা আসলে কি পাবেন। মানে কোন দল যদি এসে তার যদি মিছিল নিয়ে আসে তাহলে সেটাকে কিন্তু মব বলা যায় না। হ্যাঁ, তাহলে দল আর একটা পরিচয়বিহীন কতগুলো লোকের মধ্যে মবের মধ্যে তফাৎ আছে। আমি আশা করি যে আইএসপিআর এর যিনি অফিসার আছেন, হ্যাঁ, আমি একটু শিক্ষকতা করতাম তো এই জন্য আমার এগুলো একটু প্রবলেম হয়। তো এই জন্য আমি বলতে চাই যে এটা ওনারা এরপরে থেকে ঠিক করে নিতে পারেন আশা করি, অথবা এই নিয়ে আমরা তর্কও করতে পারি, অসুবিধা নেই।
এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে সেনা প্রধানের ব্যাপার। আমি গতকালকে আরেক জায়গায় ছিলাম, সেখানে যেটা বলছিলাম, সেনা প্রধানের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করতে চাই না। উনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, ব্যক্তিগতভাবে কোনো কথা আমি বলতে চাই না। কিন্তু আমি যদি সত্যের প্রতি বিশ্বস্ত থাকি, তাহলে কয়েকটা কথা কিন্তু আমাকে বলতেই হবে। প্রথমত, উনি মেজর অবস্থায় বিয়ে করেছেন। মেজর থেকে জেনারেল পর্যন্ত প্রতিটা প্রমোশন উনি শেখ হাসিনার আনুকূল্যে পেয়েছেন। এটা হইতেই হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। কারণ তাহলে উনার পুরো ক্যারিয়ারটাই হয়েছে শেখ হাসিনার বদান্যতা, আনুকূল্য এবং তা উনার উপরে, এবং সেই হিসাবে উনি একটা একটা করে প্রমোশন পেয়ে গেছেন। বিশেষ করে গত 15 বছরে উনি ঢাকার বাইরে কোথাও হয়নি, উনি একটা একটা করে প্রমোশন পেয়েছেন। ইংরেজিতে একটা কথা বলে যে ফলো দ্য মানি, আমেরিকায় বিশেষ করে বলা হয় ফলো দ্য মানি অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু। অর্থাৎ উনাকে যদি আমি উনার ক্যারিয়ার পাথটা যদি আমি ফলো করি, আমি এইভাবে কিন্তু আমাদের রাষ্ট্রপতিটাও করতে পারি, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনারটাও যদি করি, দেখবো যে পুরোপুরি শেখ হাসিনার আনুকূল্যে সবকিছু হয়েছে। তাহলে যারা শেখ হাসিনার আনুকূল্যে সারাটা ক্যারিয়ার যাদের হয়েছে, যারা গত 15 বছর ধরে বা তারও বেশি সারা ক্যারিয়ার ধরে যেই গ্রুপের সাথে গ্রুপিং করেছেন, যেটা তাদের একান্ত গ্রুপ ছিল, সেই একান্ত গ্রুপটাই হচ্ছে কি আওয়ামী লীগ পন্থী গ্রুপ, তাহলে উনারা আজকে উনাদের লয়ালটি কোথায় থাকবে সেটা তো খুব সহজ বলা, তাই না? তাহলে আমরা এটাও জানি যে এই 5ই আগস্টের আগে ভারতের যিনি সেনা প্রধান, আমার মনে দিব্যেন্দু ত্রিবেদী, সাম ত্রিবেদী, জেনারেল ত্রিবেদী, ফার্স্ট নামটা মনে আসছে না এই মুহূর্তে, তো দিব্যেন্দুও হতে পারে, যাই হোক, উনি বললেন যে আমি এবং আর্মি চিফের সাথে আমরা সারাক্ষণ কন্ট্যাক্টে ছিলাম। অর্থাৎ উনি সারাক্ষণ ভারতের সেনা প্রধানের সাথে কন্ট্যাক্টে ছিলেন। এবং আজকে আমি গতকালকে একটা দেখলাম, এই যে আব্দুল্লাহ মামুন সাহেব যে সাক্ষ্য দিয়েছেন, আমি একটু সময় নিচ্ছি, সাক্ষ্যতে একটা জিনিস, একটা জায়গা আমার চোখে পড়লো। সেটা হচ্ছে যে 5ই আগস্টের বিকাল বেলায় একটা হেলিকপ্টার পাঠানো হয় আপনার পুলিশ হেডকোয়ার্টারে। সেখান থেকে আইজি কে তোলা হয়, সেখানে থেকে তোলা হয় হচ্ছে হাবিবুর রহমান, যিনি কমিশনার ছিলেন, এবং ওখানে উনি বলেছেন যে 2টা গ্রুপ ছিল পুলিশের, একটা হচ্ছে হাবিবুর রহমানের নেতৃত্বে, আর একটা হচ্ছে মনিরুল ইসলামের নেতৃত্বে, এসবি প্রধান, এবং তাদের সাথে শেখ হাসিনার ডাইরেক্ট সম্পর্ক ছিল এবং সম্পর্ক ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তারা চেইন অফ কমান্ড মানতেন না। যাই হোক, এই 3 জন এবং আরো কয়েকজন অফিসারকে এই একটা হেলিকপ্টার তুলে তেজগাঁ আপনার যে পুরনো এয়ারপোর্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উনাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে অফিসার্স মেসে রাখা হয়। 3রা সেপ্টেম্বর আব্দুল্লাহ মামুন সাহেব অ্যারেস্ট হন। তাহলে এর মধ্যে মনিরুল ইসলাম সাহেব আর হাবিবুর রহমান সাহেব গেলেন কোথায়? উনারা তো পালিয়ে গেছেন এর মধ্যে। তো উনি পালালেন কার ইয়েতে? উনি ছিলেন হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টের অফিসার্স মেসে। তার মানে হচ্ছে যে সেনা প্রধানের পূর্ণ সমর্থন ছাড়া এটা উনারা পালাতে পারেন না। তার মানে, এবং অন্যদের থেকেও আমি এই 2 জনের কথা আমি আপনাদেরকে বললাম। তার মানেটা কি? তার মানে সেনা প্রধানের কি ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এতদিন ধরে। আপনি জানেন যে যেই মুহূর্তে শেখ হাসিনা চলে যান, তারপরে ভারতীয় গণমাধ্যমেই বলা হয়েছে যে ভারতের এখনকার কৌশল হবে যেভাবে হোক, যত তাড়াতাড়ি হোক একটা ইলেকশন করা, সেই ইলেকশনের মধ্যে যেভাবে হোক আওয়ামী লীগকে ঢোকানো। আমরা জানি যে আওয়ামী লীগ প্রথমবার পাবে না, তবে বিএনপি আসবে, বিএনপি কে 2 বছরের মধ্যে বিএনপি আনপপুলার হয়ে যাবে, তারপরে আওয়ামী লীগ ঢুকবে। এটা তো ওখানকার গণমাধ্যমে ছাপানো হয়েছে। এবং আমি মনে করি যে এই যে কৌশল বা এই যে আপনার স্ট্র্যাটেজি, এটাই কিন্তু আমাদের সেনাপ্রধান ফলো করছেন। আমি যদি এটা বলি, আমি কি ভুল বলবো? তা আমার কাছে, আমি আমার ভিতরের কোনো আমি খবর জানি না, আমি বাইরের থেকে যা পাবলিক যে খবর জেনেছি, আমি ওনার যা জানি, আমি সেখানে বলবো যে এই হচ্ছে সেনাপ্রধান এখন বর্তমানে। এবং সেনাপ্রধান
যেইভাবে আর বাকি সবাইকে পালাতে দিচ্ছেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব সহ সবাইকে যেভাবে পালাতে দিয়েছেন, তাতে আমি মনে করি যে হি ইজ কম্প্রোমাইজড, হি ইজ ভেরি মাচ কম্প্রোমাইজড অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইজ কম্প্রোমাইজড। এবং এটা ডক্টর ইউনূসের একটা ফেইলিওর, অবভিয়াসলি এটা একটা ফেইলিওর যে উনারা এটা কিছু করতে পারেন। আমি গতকালকে আরেকটু সময় নেই, আমি গতকালকে একটা গুম কমিশনের একটা রিপোর্ট দেখছিলাম, একটা ভিডিও। সেখানে নাবিলা ইদ্রিস বলে এক ভদ্র মহিলা ওখানে কাজ করেন, উনি বলছেন যে গুম কমিশনের কাজ যাতে করা না যায় সমস্ত এভিডেন্স ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত ফাইল। আপনার হার্ড ড্রাইভ বের করে করে, কম্পিউটারের হার্ড ড্রাইভ বের করে করে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এগুলো। এবং এইটাকে হ্যান্ডেল করতে পারছে না কিন্তু এই সরকারি যে উল্টা যেরকম ভাবে এখন একটা ওইখানকার যত অফিসার ছিল তাদের উপরে যেমন একটা মানে প্রচন্ড ভাবে একটা আপনার মানে আমি বলবো একটা অ্যাকশন নেওয়া উচিত, সেই অ্যাকশন তো তারা নেন না, তারা ভদ্র সুশীল। সেই জন্য আমাদের এইখানে অলরেডি কেউ কিন্তু আমাদের আগাতে পারছি না, আমরা ঘুমেও আগাতে পারছি না, এখন তো এই অবস্থায় আমি মনে করি যে আমাদের আমি এইভাবেই দেখি যে সেনাপ্রধানের ভূমিকা অত্যন্ত অত্যন্ত সাসপেক্ট বলে আমি মনে করি। না, আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন ছিল যে উনি যে সবার কাছে গেলেন, আইএসপি এর পক্ষ থেকে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হলো, সরকারের পক্ষ থেকেও বললো যে এটা রেগুলার বৈঠক হতে পারে, কিন্তু এই যে প্রধান বিচারপতির সাথে দেখা করাটা অনেকাংশে সত্যি, বাট এখানে কনফিউজ তৈরি করেছে আসিফ নজরুল নিজেই, উনি জানে না বলে। প্রথম এখন ব্যাপারটা হচ্ছে যে উনি প্রধান বিচারপতির দেখা করাটা কি আসলে সৌজন্য ছিল কিনা, এখানে প্রশ্ন এই। না, প্রধান বিচারপতির সাথে উনার দেখা করার কোনো কারণই থাকতে পারে না। এবং কি আমি কোন একটা রিপোর্টে দেখলাম যে উনি জিজ্ঞাসা করতে চেয়েছেন যে বিচার কার্যক্রম কিভাবে চলবে, উনার 57 জন অফিসার না কতজন অফিসার যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইসিটি তাদের বিরুদ্ধে বোধহয় দিয়েছে, আপনার অভিযোগ করেছে। আপনি তো বিচারিক কার্যক্রম আপনার অফিসারের বিরুদ্ধে কি হবে সেটার জন্য আপনি চিফ জাস্টিসের কাছে যে জিজ্ঞেস করতে পারেন না, জজের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে কি কোর্টের ব্যাপার, আপনি কেন এর মধ্যে ঢুকবেন? এটা হচ্ছে কোর্টের ইয়েতে যেভাবে হয় সেভাবে আপনার লয়ার যাবে, সেটা তো উনি যেতে পারেন না। তো আমি মনে করি যে এটাও যদি হয়ে থাকে দ্যাটস হাইলি ইররেগুলার। হ্যাঁ, আমার বাচ্চাদের নানা একসময় বাংলাদেশের চিফ জাস্টিস ছিলেন। হ্যাঁ, তো উনি আমি তো জানি চিফ জাস্টিসদের সম্পর্কে, অন্য চিফ জাস্টিসরা কোনো মতে এটা ধরে নিতেন না, আর্মি চিফকে বলতেন যে আপনি এখান থেকে চলে যান, ডু নট কাম হিয়ার টু ফর দিস ইয়ে, বাট অথবা আসলেও কথা বললে কথা কানেও নিতেন না। তো যাই হোক, এটা যদি উনি করে থাকেন দ্যাট ইজ রং। আর উনি যদি চীন সফর নিয়ে যদি প্রধান উপদেষ্টাকে কোনো ব্রিফিং করে দেখেন অবশ্যই উনি করতে পারেন, উনি যদি রাষ্ট্রপতিকে করতে থাকেন অবশ্যই করতে পারেন। রাষ্ট্রপতির সাথে ওনার কি কথা হয় আমরা জানি না, এবং আমি মনে করি যে রাষ্ট্রপতির সাথে ওনারা যেটা হাসিনা দোসর হিসাবে ওনাদের দুইজনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেখানে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেখেন, এই যে 1-11 সময় যেই আর্মি যেই রকম ভাবে ভূমিকা নিয়েছিল, মানুষ যেভাবে ভয় পেত, মানে বিশেষ করে ক্রিমিনাল এলিমেন্টস, আজকে তো সেটা পাচ্ছে না। আজকে তো আপনার এই সরকার তো সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এবং তার জন্য এই সেনাবাহিনীরও তো বোধহয় একটা ভূমিকা আছে। সো এটা নিয়ে আমরা আগে কথা বলেছি যে যেমন ধরেন ওদেরকে কিন্তু বলা হয়েছিল যে ওরা নিজস্ব পাওয়ার দিয়ে কাজ করতে পারবে না, যে কোনো জায়গায় যে কোনো অ্যাকশন নেওয়ার আগে জিওসির কাছে বা হেডকোয়ার্টারের কাছে পারমিশন নিতে হবে। অর্থাৎ তাদেরকেও কিন্তু হবল করে রাখা হয়েছে, তাদেরকেও কিন্তু তাদের পিঠে বেঁধে রাখা হয়েছে, তাদের হাত বেঁধে রাখা হয়েছে যাতে তারা ঠিক মতো কাজ করতে না পারে। সো আপনি জানেন যে যখন আইসিটি যখন বলেছে পুলিশ বলে তার অফিসারদেরকে তারা ডেকেছে, তখন সে বলেছে যে উনি তখন বলেছেন, আমরা যা শুনেছি সেটা হচ্ছে যে উনি যখন পাঠাবেন তখন, অর্থাৎ উনি পাঠাচ্ছেন না। সো এই সমস্ত সবকিছু যদি আপনি দেখেন তাহলে আমি বলবো যে খালি এই দুটো সাক্ষাৎকার নয়, উনার প্রতিটা জায়গাতেই উনি কিন্তু মানে করেছেন, আপনার বাধা দিয়েছেন। আমি আরো একটা, যেহেতু এখন সময় পাচ্ছি, এখন সেনাপ্রধানের আর দুটো কথা বলা দরকার। 25শে ফেব্রুয়ারিতে উনি বলে দিয়েছিলেন যে বিডিআর এর ব্যাপারে কি তাদের ফাইন্ডিং হতে হবে এটা উনি ডিকটেট করার চেষ্টা করেছিলেন। কিন্তু
মনে আছে কিনা আমি জানি না, ফুল স্টপ করে উনি দিয়েছে। বলেছিলেন ফুল স্টপ। উনি বলেছিলেন সেনাবাহিনীর অফিসারদেরকে বিডিআর এর সৈনিকরা মেরেছে, অর্থাৎ উনি আগে থেকেই ফাইন্ডিং দিয়ে দিচ্ছেন যে কিভাবে, বাইরের কোনো দেশ জড়িত না, এরকম হ্যাঁ, বিডিআর কমিশন কি ফাইন্ডিং দিবে সেটা উনি বলতে চান। এরপরে যখন বিশাল একটা হয় আপনার মানে তার প্রতিবাদ হয়, তখন উনি চুপ করে গেছেন। সো উনি ভারতের ব্যাপারে কোনো ধরনের কথা আসুক উনি চান না। তো সেই হিসাবে জাতীয় পার্টির সাথে একসময় তখন বোধহয় জি এম কাদের সাহেব বলেছিলেন যে একজন মডারেট এবং সেকুলার পার্টি হিসেবে জাতীয় পার্টিকে ভারত পছন্দ করে, এই ধরনের বোধহয় একটা কথা বলা হয়েছিল তখন। সো আমি যদি বলি তাহলে ভারতের পক্ষে, আমি যদি বলি যে রাষ্ট্রপতি আছে, সেনাপ্রধান আছে, টপ ব্রাস আছে এন আর্মির, এবং আমি মনে করি যে আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, এবং এই 14 দলের অন্যান্য পার্টি আছে। আমি যদি বলি, আমি কিছু ভিতরের কথা না জেনেই বলছি, এই হচ্ছে কি আমার মানে আশঙ্কা।